নমস্কার, তোমাদের সকলকে আরও একটি নতুন ভিডিও পডকাস্টে স্বাগত জানাই। আজকের এই স্পেশাল পডকাস্টে আমাদের সাথে আছে ফার্মাসিস্ট সুদীপ ধন্বন্তরী। সুদীপ একজন রেজিস্টার্ড ফার্মাসিস্ট ও ইনস্টিটিউট অফ ফার্মাসি জলপাইগুড়ি থেকে ডিপ্লোমা ফার্মাসি কোর্স কমপ্লিট করেছে এবং বর্তমানে আয়ুর্বেদা ফার্মাসি কোর্স করছে। তো সুদীপের কাছ থেকে আমরা এই ফার্মাসি কোর্স সম্পর্কে বিস্তারিত তথ্য জানবো আজকের এই ভিডিওতে। অনেক অনেক ওয়েলকাম সুদীপ তোমাকে। থ্যাংক ইউ দাদা। আচ্ছা, তুমি ইনস্টিটিউট অফ ফার্মাসি জলপাইগুড়ি থেকে ডিপ্লোমা ফার্মাসি কোর্স কমপ্লিট করেছো, তারপর এখন আয়ুর্বেদিক ফার্মাসি কোর্স করছো। এই সিদ্ধান্তটা তুমি কেন নিয়েছো? আমি 2024 সালে ইনস্টিটিউট অফ ফার্মেসি জলপাইগুড়ি থেকে ডিফার্ম অ্যালোপ্যাথি কমপ্লিট করলাম। তো আচ্ছা। আমি জিলেট মানে যেটা হলো জয়েন্ট এন্ট্রান্স এক্সাম ফর ল্যাটারাল এন্ট্রি, হুম। ওখানে বসেছিলাম পরীক্ষায় এবং আমার ক্যাটাগরি র্যাঙ্ক হয়েছিল 35। তো আচ্ছা। আমাদের যে গভর্নমেন্ট সিট থাকে জলপাইগুড়ি আর যাদবপুরে ইউনিভার্সিটি দুটোতে আমাদের ব্যাচেলার ফার্মেসি অ্যালোপ্যাথি পড়ানো হয়। তো সিট হলো ওই 10 থেকে 12টা। তো হুম। ওখানে আমার হচ্ছিল না। তো আমার একটা মনে একটা সুষুপ্ত ইচ্ছে ছিল যে গভর্নমেন্ট কলেজ থেকে পড়ার। তো সেজন্যই আমি আর কি অ্যাডমিশন নিইনি। যে কোনো প্রাইভেট কলেজে অ্যাডমিশন নিতে পারতাম, কিন্তু প্রাইভেট কলেজে অ্যাডমিশন নিইনি। যে আমি প্রিপারেশন নিচ্ছি যাতে পরবর্তীকালে আর কি গভর্নমেন্ট কলেজে পাওয়া যায়। আমি এটাই বলবো যে অ্যালোপ্যাথি অবশ্যই দরকার, সেটা হলো এমার্জেন্সি সিচুয়েশন কন্ডিশন করার জন্য। কিন্তু হুম। আয়ুর্বেদিকটা মেনলি হলো ক্রনিক ডিজিজের ট্রিটমেন্টের জন্য আয়ুর্বেদিক আমার মতে মানে ভালো, কারণ হুম। সাইড এফেক্টের সম্ভাবনা অনেকটা কম। তো এটা আচ্ছা। একটা কারণ। আরো একটা কারণ হলো জব অপরচুনিটি। যে অ্যালোপ্যাথি থেকে, আমি যেহেতু ফার্মাসিস্ট অ্যালোপ্যাথি, তো ওখান থেকে তো একটা জব অপরচুনিটি থাকছে। আর আয়ুর্বেদিকটা করা থাকলে সেখান থেকেও একটা জব অপরচুনিটি পাবো আশা করছি। এই জন্য। আচ্ছা, তার মানে তুমি ইনস্টিটিউট অফ ফার্মাসি জলপাইগুড়ি থেকে ডিফার্ম করেছো। তো হ্যাঁ। ইনস্টিটিউট অফ ফার্মাসি জলপাইগুড়ি থেকে ডিফার্ম করতে তো আমরা জানি যে যেহেতু আমাদের কল্যাণী, বাঁকুড়া এবং জলপাইগুড়িতে 3টে সরকারি কলেজ আছে, হুম। সেখান থেকে করতে গেলে তো আমাকে এইচএস সায়েন্স উইথ ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজিতে একটা ভালো মার্কস তুলতে হয়। একদম তো একদম। তোমার এইচএসে কত মার্কস ছিল ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি মিলে? আমার এইচএসে ফিজিক্সে ছিল 86, বায়োলজিতে ছিল 90, আর কেমিস্ট্রিতেও ছিল 90। আচ্ছা, তার মানে তুমি কি জেনারেলে চান্স পেয়েছিলে ইনস্টিটিউট অফ ফার্মাসি জলপাইগুড়িতে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমার ওবিসি বি ক্যাটাগরি ছিল, কিন্তু আমি হ্যাঁ। জেনারেলি চান্স পেয়েছিলাম। আচ্ছা। এমনকি যে আয়ুর্বেদিকে যে বর্তমান কোর্সটা যেটা করছি সেটাতেও জেনারেল র্যাঙ্কেই। আচ্ছা, তার মানে তোমার কি মনে হচ্ছে যে ফার্মাসি কোর্স এখন যারা করবে, আয়ুর্বেদিক হোক বা অ্যালোপ্যাথি হোক, বর্তমানে হ্যাঁ, ফার্মাসি কোর্সের কি সিচুয়েশন রয়েছে? মানে ফার্মা ফিল্ডের কীরকম কারেন্ট সিচুয়েশন? দেখো এবার কারেন্ট সিচুয়েশন বলতে গেলে আমি যদি অ্যালোপ্যাথির ক্ষেত্রে বলি, তো অ্যালোপ্যাথির ক্ষেত্রে আমাদের যেটা মানে গভর্নমেন্ট সেক্টরের ক্ষেত্রে যদি বলি, ওয়েস্ট বেঙ্গলের ক্ষেত্রে যে হসপিটাল ফার্মেসি যেটা হুম। হলো ওয়েস্ট বেঙ্গল হসপিটাল রিক্রুটমেন্ট বোর্ড এইচআরবি থেকে যেটা নিয়োগ হয়। তো সেখানে তো বেশ কিছু দিন আগে, বেশ কিছু বছর আগেই বলা যেতে পারে যে নিয়োগ হয়েছে। তারপরে পরবর্তীকালে তো আমরা এখন আর পার্মানেন্ট পোস্টে নিয়োগ দেখছি না, কিন্তু কিছু কিছু ক্ষেত্রে কন্ট্রাকচুয়াল পোস্টে নিয়োগ হচ্ছে। হুম। আর এছাড়াও বিভিন্ন এই যে অ্যাপোলো ফার্মেসি বা দাভা ইন্ডিয়া বা মেড প্লাস এই জাতীয় এরা যে ফার্মেসি নিয়োগ করছে, এটা যদি আমি স্টেট হিসেবে দেখি, স্টেট লেভেলে দেখি, আর যদি আমরা একটুখানি একটুখানি এগিয়ে সেন্ট্রাল লেভেলে দেখি, তো এই কদিন আগেই এইমস ফার্মাসিস্ট নিয়োগ হলো, বা হুম। বিভিন্ন ওই যে বিভিন্ন সেন্ট্রালের যে ক্ষেত্রগুলো আছে সেখানে তো ফার্মাসিস্ট নিয়োগ হচ্ছে। আচ্ছা, তার মানে তোমার মনে হয়েছে যে আয়ুর্বেদিক ফার্মাসিস্টটা তুমি একটা ব্যাকআপ অপরচুনিটি হিসেবে মানে ওটাকে করে রাখছো। হ্যাঁ হ্যাঁ, এটা বলতে পারো যে ব্যাকআপ অপরচুনিটি হিসেবে আয়ুর্বেদিক ফার্মাসি করে রাখছি। আচ্ছা, তার মানে তুমি প্রিপারেশন করছো জিলেটের জন্য? জিলেটের প্রিপারেশনটা তো চালাতেই হচ্ছে, কারণ সত্যি কথা বলতে আমাদের তো পিসিআই থেকে যেটা বলেছে যে এক্সিট এক্সামের যে কথাটা আছে, হুম। তো এক্সিট এক্সামেরও যা সিলেবাস, হুম। আমার জিলেট এক্সামেরও সেই সেম সিলেবাস। তো আমি এক্সিট এক্সামের প্রিপারেশন নেওয়া মানে আমার অবশ্যই জিলেটও কভার হয়ে যাচ্ছে তার মধ্যে। আচ্ছা, আর তোমাদের এই আয়ুর্বেদিক ফার্মাসি কোর্স যেহেতু তুমি এখন করছো, দু হাজার হুম। চব্বিশে অ্যাডমিশন হয়েছে তুমি আয়ুর্বেদিক ফার্মাসি কোর্সে,
তো এখানে আমাদের ওয়েস্ট বেঙ্গলে আয়ুর্বেদিক ফার্মাসি কোর্সটা কীরকমভাবে করানো হয়, কটা কলেজ রয়েছে? এখানে একটা যে আমাদের অ্যালোপ্যাথির ক্ষেত্রে যেমন আমাদের 3টে কলেজ রয়েছে, যে হুম মানে ওয়েস্ট বেঙ্গল হেলথ অ্যান্ড ফ্যামিলি ওয়েলফেয়ার ডিপার্টমেন্টের আন্ডারে। হুম একটা হলো ইনস্টিটিউট অফ ফার্মেসি কল্যাণী, বাঁকুড়া এবং জলপাইগুড়ি। কিন্তু এইখানে এই কোর্সটাও মানে আয়ুর্বেদিক ডিফার্ম যে কোর্সটা, এটাও হলো হেলথ অ্যান্ড ফ্যামিলি ওয়েলফেয়ার ডিপার্টমেন্টের আন্ডারেই হয়। তো হুম এটাই একটাই কলেজ সারা পশ্চিমবঙ্গে, সেটা হলো আমাদের গ্রে স্ট্রিট অরবিন্দ সারণিতে আছে কলেজটা, হুম। বিশ্বনাথ আয়ুর্বেদা মহাবিদ্যালয় অ্যান্ড আচ্ছা, হসপিটাল। তোমাদের ওখানে কতটা সিট রয়েছে টোটাল? আমাদের এখানে সিট রয়েছে হলো 30টা টোটাল। 30টা, মানে ছেলে মেয়ে মিলে 30টা সিট রয়েছে। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। তার মধ্যে রিজার্ভেশন রয়েছে কিছু সিট, তার কিছু মধ্যে জেনারেল রয়েছে। রিজার্ভেশন রয়েছে, ফিজিক্যাল হুম। হ্যান্ডিক্যাপ ক্যাটাগরি রয়েছে। তবে আচ্ছা। এবছরের ক্ষেত্রে যেটা বলার, যে এবছর আমাদের আহ একটা কোর্টে কেস চলছে, এই যে ওবিসি সংক্রান্ত মামলা চলছে, তো সেই জন্য আমাদের যে রিজার্ভ সিট যেটা রয়েছে ওবিসি ক্ষেত্রে হুম আর কি, হুম। সেটার ভর্তি হয়নি। আচ্ছা, সেটা বাদ দিয়ে বাকি সিটগুলো ফিল আপ হয়েছে। বাকি সিটগুলো ফিল আপ হয়েছে। আর আচ্ছা ফিজিক্যাল তোমাদের, হ্যান্ডিক্যাপটাও হয়নি। আচ্ছা, আর তোমাদের এখানে এই কোর্স ফিসটা কত তোমাদের এই ডিপ্লোমা ফার্মাসি আয়ুর্বেদার ক্ষেত্রে? আহ, আয়ুর্বেদার কোর্স ফিস হলো 850 টাকা টোটাল। 850 ওয়ান ইয়ার। টাকা? ওয়ান হ্যাঁ। ইয়ার। আবার সেকেন্ড ইয়ারে কি 850 টাকা? সেকেন্ড ইয়ারেরটা আমি এখনই বলতে পারবো না, তবে আচ্ছা, প্রায় ওরকমই হবে। মানে ওভারঅল তোমার 5 থেকে 6 হাজার টাকার মধ্যে টোটাল কোর্সটা কমপ্লিট হয়ে যাবে। যদি শুধু কোর্সের হিসেবে বলা হয়, মানে হুম অনলি পড়াশোনা, তো হুম। সেটা কমপ্লিট হয়ে যাবে আরো অনেক কম। হ্যাঁ, মানে 3 থেকে 850 বলছো, তার মানে রেজিস্ট্রেশন নিয়ে বা এই অ্যাডমিশন ফিস নিয়ে 3 থেকে 4 হাজার হ্যাঁ, টাকার হ্যাঁ, মধ্যেই হ্যাঁ, কমপ্লিট হয়ে যাবে। আর এক্সট্রা হ্যাঁ, তোমার হ্যাঁ। আর কি খরচা লাগে এছাড়াও এর বাইরে? এর বাইরে বলতে আমাদের এখানে তো হোস্টেল ফেসিলিটি নেই হুম কলেজে। হুম আমাদের মেয়েদের একটা হোস্টেল ফেসিলিটি স্যাররাই বলছিলেন যে মেয়েদের একটা হোস্টেল ফেসিলিটি আছে, হুম ওটা যদি কেউ অ্যাপ্লাই করে তো করে দেওয়া যেতে পারে। হুম সেটা সরাসরি কলেজের ঠিক নয়, মানে কলেজের ব্যক্তিগতভাবে নয়। হুম। আহ, হয়তো অন্য কোনো কলেজের সাথে একটা অ্যাটাচমেন্টে একটা হোস্টেল ফেসিলিটি আছে মেয়েদের, কিন্তু ছেলেদের ক্ষেত্রে কোনো হোস্টেল ফেসিলিটি নেই। তো ছেলেদের থাকতে গেলে তো রুম ভাড়া করেই থাকতে হবে। আচ্ছা, আয়ুর্বেদিক ফার্মাসিতে অ্যাডমিশনের ক্ষেত্রেও যেরকম তোমার অ্যালোপ্যাথিতে ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি অথবা ম্যাথামেটিক্স লাগে, আয়ুর্বেদিকের ক্ষেত্রেও তো এলিজিবিলিটিটা সেম, এইচএস উইথ ফিজিক্স একদম কেমিস্ট্রি একদম বায়োলজি। সেম সেম, ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি অথবা ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথমেটিক্স, হুইচ হুম। এভার হায়ার। আচ্ছা, আর তোমাদের এই অ্যাডমিশনে হওয়ার সময় কম্পিটিশন লেভেলটা কেমন এই বছরে ছিল? কম্পিটিশন লেভেলটা কেমন ছিল বলতে ভালোই ছিল মোটামুটি, মানে একদম এরকম নয় যে কেউ জানে না বা কেউ মানে এটার কোনো ভ্যালু নেই, এটার কোনো চাহিদা নেই, সেরকম না। যথেষ্টই মানে ক্যান্ডিডেটের ভিড় ছিল। অনেকে তো এমনও হয়েছে যে ফিরে গেছে, কারণ ফিরে গেছে তাদের পর্যাপ্ত মার্কস আছে, কিন্তু হুম। তা থাকা সত্ত্বেও তাদের ডকুমেন্টস নেই, এই জন্য আচ্ছা, মানে তারা আর কি সিলেক্ট হয়নি। মানে টোটাল কোর্স ডিউরেশনটা 2 ইয়ার্সের। লাস্ট টু যেরকম ইয়ার্স অ্যালোপ্যাথির ক্ষেত্রে 3 মাসের আলাদাভাবে ইন্টার্নশিপ করতে হয়। না, 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 অ্যালোপ্যাথি আমি যেটা নিজেও করেছি, যে আমার কোর্স কমপ্লিট হওয়ার পরে আমি আবার 3 মাসের ইন্টার্নশিপ আমার চলেছে, কিন্তু এটা এর সাথে ইনক্লুড। আচ্ছা, 2 বছরের মধ্যে তোমাদের কমপ্লিট হয়ে যাবে। হ্যাঁ, আর এটা কি সেমিস্টার সিস্টেম নাকি ইয়ারলি অ্যানুয়াল সিস্টেম? অ্যানুয়াল। আচ্ছা, ফাইনাল পরীক্ষা হবে। তোমাদের কারা পড়ায়? আমাদের যারা পড়ায় প্রত্যেকেই আর কি আয়ুর্বেদিক ডক্টর। আয়ুর্বেদিক আমাদের ডক্টর? টোটাল 7 থেকে 8 জন স্যার এবং ম্যাডাম আছেন। তো হুম। ওনারা প্রত্যেকেই আর কি আয়ুর্বেদিক ডক্টর। আচ্ছা, তোমাদের এই কোর্সটা কমপ্লিট হয়ে যাওয়ার পরে কি রেজিস্ট্রেশন পাওয়া যাবে অ্যালোপ্যাথির মতন? সেম সেম অ্যালোপ্যাথির মতোই রেজিস্ট্রেশন পাবো আমরা। আচ্ছা, যেরকম তুমি আয়ুর্বেদিক অ্যালোপ্যাথিতে পাবে রেজিস্ট্রেশন, যে রেজিস্টার্ড ফার্মাসিস্ট, সেরকমভাবে তুমি আয়ুর্বেদিকও রেজিস্টার্ড ফার্মাসিস্ট হতে পারবে, তাই তো? হ্যাঁ। আচ্ছা, তোমার কি মনে হচ্ছে যে আয়ুর্বেদিক ফার্মাসিস্ট এবং অ্যালোপ্যাথি ফার্মাসির মধ্যে যে মেডিসিন, কোনটাতে বেশি ইন্টারেস্ট পাচ্ছ? এবার 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 এটা একটা কথা, এটা অনেকেই আমাকে জিজ্ঞেস করেছে। তো এখানে একটাই যেটা বলা, যেটা এর আগেও বললাম, যে যদি এমার্জেন্সি সিচুয়েশন হ্যান্ডেল করতে হয়, হয়তো কেউ অ্যাক্সিডেন্ট কেস হয়েছে, তো হুম সেক্ষেত্রে আমি অবশ্যই অ্যালোপ্যাথিকেই সাজেস্ট করবো। কারণ আমাকে যদি দেখা যাচ্ছে মানে প্রচন্ড পরিমাণে ব্লিডিং হচ্ছে,
বা হুম, এইরকম কোনো কেস, তখন তখন আমাকে অবশ্যই অ্যালোপ্যাথি সাহায্য নিতে হবে, কারণ আমাকে তখন ট্রান্এক্সামিক অ্যাসিডই দিতে হবে। কারণ আমি হুম, যদি তখন আয়ুর্বেদিকে ভরসা করি, মানে হুম। পেশেন্ট বেশি কষ্ট পাবে আর কি, আচ্ছা, কারণ রিকভারি প্রসেসটা একটুখানি ডিলে হবে। মানে ক্রনিক ডিজিজের জন্য তুমি আয়ুর্বেদিকটাকে বেস্ট বলবে। হ্যাঁ, আমি ক্রনিক ডিজিজের জন্য আয়ুর্বেদিক বেস্ট বলবো, কারণ সেখানে যেহেতু পেশেন্ট একটা রেগুলার মেডিসিন একটা ইয়ের মধ্যে থাকছে, মেডিসিনের মধ্যে থাকছে, অবজারভেশনের মধ্যে। তো ওষুধটা যখন সে ইনটেক করছে, ওষুধটার একটা সাইড এফেক্টও তার বডিতে পড়বে। এবার অ্যালোপ্যাথিক সাইড এফেক্ট তুলনায় আয়ুর্বেদিকের থেকে অনেকটাই বেশি, আয়ুর্বেদিকের সাইড এফেক্ট তুলনায় অনেকটা কম, যেহেতু এটা পুরোটাই ন্যাচারাল একটা মেডিসিন সিস্টেম। আচ্ছা, মানে ইন্ডিয়ার ট্র্যাডিশনাল মেডিসিন সিস্টেম বলা হয় আয়ুর্বেদিককে, তো সেই একদম। হিসেবে অনেকটাই কম। আচ্ছা, তাহলে এই 2025-এ যারা আয়ুর্বেদিক কোর্স করতে চায়, ঠিক আছে, বা আয়ুর্বেদিক হোক বা যে কোনো ফার্মাসি কোর্স করতে চায়, বা হোমিওপ্যাথি হোক বা অ্যালোপ্যাথি হোক, যে কোনো ফার্মাসি কোর্স করতে চায়, তো বর্তমানে ফার্মাসি কোর্স করাটা কি একজন 12 পাস স্টুডেন্টের জন্য, সে যদি মডারেট স্টুডেন্ট হয় বা একটু হাইফাই নাম্বার থাকে এইচএসে, তাহলে তার কি এই ফার্মাসি কোর্স করাটা বর্তমান সিচুয়েশনে কি বেটার হবে? তোমার কি মনে হয়? আমার যেটা মনে হয় যে এখন যা পরিস্থিতি, তো হুম, এই পরিস্থিতিতে আহ, আমাদের রোগ কিন্তু যে ডিজিজ মানে কমছে না। আমরা হয়তো ডিজিজটাকে কন্ট্রোলে রাখতে পারছি, কিন্তু হুম, ডিজিজ যে কমে যাচ্ছে তা নয়। ডিজিজ হুম, কিন্তু প্রত্যেক দিনই দেখা যাচ্ছে একটা, প্রতিনিয়ত একটা নতুন নতুন ডিজিজের আক্রান্ত হচ্ছে, হুম, সেই খবর আমরা পাচ্ছি। তো অন্যান্য ক্ষেত্রে আমি যদি আহ এক্ষেত্রে একটা জিনিস বলা যেতে পারে যে অন্যান্য বিভিন্ন ক্ষেত্রে আমরা যদি ইঞ্জিনিয়ারিং এর ক্ষেত্রগুলো দেখি, তাহলে হুম, সেখানে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের একটা প্রভাব এসছে, হুম, যে অনেক শ্রমিককে কমিয়ে দেওয়া যাচ্ছে, কারণ তাদের কাজগুলো আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স করে দিচ্ছে। হুম, কিন্তু এক্ষেত্রে কিন্তু একজন ফার্মাসিস্ট, শুধু ফার্মাসিস্ট নয়, একজন নার্স বা একজন হুম, প্যারামেডিক্যাল স্টাফ, সেটা হুম, কিন্তু পুরোপুরি আমরা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের হাতে ছেড়ে দিতে পারবো না। একদম। তো সেক্ষেত্রে একটা আমাকে রিক্রুটমেন্ট বের করতেই হবে, আমাকে হুম। একজন মানে আহ, নিয়োগ করতেই হবে, সে আজ না হলে কাল হলেও নিয়োগ করতেই হবে। মানে কেউ যদি মন দিয়ে পড়াশোনা করে তাহলে তার ভবিষ্যতে কিছু না কিছু করে সে একটা লাইনে ঠিক ঢুকে যেতে পারবে। হ্যাঁ, এবার সেটা হতেই পারে, হয়তো গভর্নমেন্ট সেক্টর হলো না, কিন্তু প্রাইভেট সেক্টরে হলেও সেটা তো খারাপ নয়। হুম, তার তো জব হয়তো মানে স্যালারি তুলনায় এর থেকে কম হলেও, যদি নিজেকে সেই লেভেলে তোলা যায়, তাহলে সেটা ম্যাটার করবে না। পুরোপুরি ডিপেন্ড করবে নিজের উপরে। অবশ্যই নিজের পরে ডিপেন্ড করবে। একদম। এবং আমি এখানে পড়তে গিয়ে একটা জিনিস দেখেছি, হ্যাঁ। সেটা হলো আমাদের কলেজে মানে এত সুন্দর, যে কোনো প্রাইভেট কলেজের সমান প্রায় বলা যেতে পারে এটাকে, কারণ 30টা স্টুডেন্টকে যে হুম, যেভাবে স্যার ম্যাডামরা পড়ায়, প্রত্যেকে মানে স্টুডেন্ট ফ্রেন্ডলি, এবং আমাদের একটা রুম আছে যে রুমে আমাদের ক্লাস হয়। তো ওটা হলো স্মার্ট ক্লাসরুম। তো সেখানে স্যাররা প্রজেক্টরে আমাদের পড়ান, বা বিভিন্ন যে মডেল, বিভিন্ন ফ্লো চার্ট আছে তার মাধ্যমে বোঝান, ফলে পড়াটা বোঝাটা অনেকটাই সহজ হয়ে যায়, যেহেতু এখানকার টার্মিনোলজি গুলো অনেকটা আলাদা, ডিফারেন্স, মানে হুম, হুম, অ্যালোপ্যাথির থেকে। অ্যালোপ্যাথিতে আমরা টার্মিনোলজি গুলো আমাদের মোটামুটি আমরা ডেলি লাইফে শুনি, কিন্তু হুম। এখানকার টার্মিনোলজি গুলোই পুরোপুরি আলাদা। হ্যাঁ, স্যাররা যদি ওরকম ভাবে না বোঝাতেন, সেটা হয়তো আরো কঠিন লাগতো। তো অনেক অনেক ধন্যবাদ সুদীপ তোমাকে। তো চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি, দেখা হচ্ছে একটা অন্য কোনো ভিডিওতে।